আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। চট্টগ্রাম ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. আব্দুল আল কাবির, ডাকনাম হচ্ছে শাকিল, বুয়েট 17 ব্যাচ। ওকে, তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমরা অলরেডি জানো যে সার্কুলার কিন্তু চলে আসছে এবং হচ্ছে এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় এবং সেকেন্ড টাইম কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। তবে এখানে কিন্তু একটা নেগেটিভ সাইটও আছে, সেটা হচ্ছে যে এখানে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়। এটা কিন্তু একটা নেগেটিভ সাইড বলতে পারো, কারণ অলরেডি তোমরা সবাই হচ্ছে শর্ট সিলেবাস পড়ে আসছো, তাই না? সো ফুল সিলেবাস যখন প্রশ্ন হয় তখন কিন্তু ফুল সিলেবাসে যে সকল টপিক ছিল এক্সট্রা, এগুলো কিন্তু তোমাদের পড়া নাই, ঠিক আছে। তবে আজকের ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি দুইটা এমন চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের আউট অফ সিলেবাস, অর্থাৎ ফুল সিলেবাসের দুইটা চ্যাপ্টার, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে কি কি ফর্মুলা লাগতেছে সেগুলো ইউজ করব, যাতে করে তোমাদের ফর্মুলার বেসিকটা এবং ম্যাথের বেসিক দুইটাই ক্লিয়ার হয়ে যায়। আর অন্যান্য চ্যাপ্টার তো আমরা অলরেডি তোমরা হচ্ছে ধরো শর্ট সিলেবাস ছিল, তোমরা সেগুলো পড়েছো, জাস্ট ফর্মুলা দিয়ে কীভাবে ম্যাথ করতে হয় এটা শেখাবো। তো চলো আমরা আমাদের সলভিং শুরু করি। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা, ঠিক আছে। ওকে, দেখো পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা তার মানে যে তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, তাই না? তাহলে আমরা 0 কেলভিন বলবো, অথবা -270 ডিগ্রি সেলসিয়াস। পানি ভর্তি গ্লাসে এক টুকরো বরফ ভাসমান রয়েছে, বরফ গলার পর পানির লেভেল, দেখো ব্যাপারটা হচ্ছে কেমন, বরফ যখন গলে যাবে, ঠিক আছে, বরফ যখন গলে যাবে সেক্ষেত্রে বরফের তাপমাত্রাটা বেড়ে যাবে, ঠিক আছে, আর পানির তাপমাত্রা কিছুটা কমে যাবে। ওকে, তাহলে আমরা বলবো এক্ষেত্রে একই থাকবে, ঠিক আছে, একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইটে পরিবর্তন কত? আচ্ছা, তাহলে সম্পর্ক দেখো, C/5 = F-32 ডিভাইডেড বাই 9। ওকে, এখান থেকে তুমি F এর মানটা বের করবা, আর C এর মান হচ্ছে এই 5। বহিস্থ বল দ্বারা কোনো তন্ত্রের ওপর কৃত কাজ। আচ্ছা, মনে রাখবা, যদি বহিস্থ বল দ্বারা কাজ করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কোন টাইপের কনসেপ্ট হয় এটা একটু তোমরা অবশ্যই মেমোরাইজ টাইপের আছে, অবশ্যই একটু দেখে নিবা, ঠিক আছে। এগুলো হচ্ছে সব মেমোরাইজ টাইপের কনসেপ্ট। ওকে, এগুলো একটু দেখে নিবা যে সিস্টেম পরিবেশের উপর কাজ করলে কেমন হয়, আবার পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে কেমন হয়। আচ্ছা, সমষ্টি প্রক্রিয়ায় 1 গ্রাম মোল কোনো গ্যাস, আচ্ছা, 127 ডিগ্রি সেলসিয়াস এর আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত করা হচ্ছে, এক্ষেত্রে কৃতকাজ কত হবে? আচ্ছা, তাহলে আমরা বলি W = nRT × ln V2/V1, তাই না? এখানে বলছে V2 হবে V1 এর দ্বিগুণ, এই তো সবগুলো এখানে বসিয়ে দাও। টি এর মানও তুমি জানো, এটা হচ্ছে টি এর মান দেওয়া আছে, এন এর মান হচ্ছে 1 মোল, আর এর মান তুমি জানো 8.314, সবগুলো ভ্যালু বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে তুমি এভাবে বলতে পারো যে S = dq/t, ds = dq/t, তাহলে dq = ds × t এভাবে বলা যায়, বা TdS, ঠিক আছে, t × ds। এই তো, এটাই হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, TdS। অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মানেই হলো সেটা কিন্তু এনট্রপিকে বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ΔQ = ΔU + ΔW। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত, এই হঠাৎ কথাটা আসলে মনে রাখবা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সংকুচিত করে এর আয়তনকে 1/4 করা হলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, ঠিক আছে, তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে, আয়তনকে 1/4 করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, ফর্মুলা চলে যাই। T1 তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক বলছে, তাই না? তাহলে T1 V1 ⁻⁻⁻1 = T2 V2 ⁻⁻⁻1, এই তো, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে বলছে যে আয়তনকে 1/4 করা হয়, মানে V2 = V1/4, এই তো। আর স্বাভাবিক তাপমাত্রা বলছে মানে হচ্ছে কত, 273 কেলভিন বলবা। ওকে, এই তো, এখান থেকে হয়ে যাবে। তবে একটা জিনিস আছে এখানে, যে গামা যেহেতু নাই,
তো গামা যেহেতু নাই, তো একটা কিন্তু রিস্ক থেকেই যাচ্ছে যে গামা মানে আমরা জানি না। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ভি এর সাথে যে v1/t1 ইকুয়ালস টু v2/t2। যেহেতু গামা নাই, এটা করাটাই বেস্ট হবে। যদিও বললাম হঠাৎ দ্বারা রুদ্ধতাপেও বোঝায়, বাট যেহেতু গামাটা নাই, সো রুদ্ধতাপের কনসেপ্টটা আপাতত বাদ দিয়ে তুমি হচ্ছে এইটা দিয়ে করবা, চার্লসের সূত্র দিয়ে করবা, তাহলেই হবে। ঠিক আছে। এন্ট্রপি কিসের পরিমাপ? এন্ট্রপিকে বিশৃঙ্খলতা বলা হয়। কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিন থাকলে অবশ্যই তাপমাত্রার সাথে সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু 1 - T2/T1। আচ্ছা, গৃহীত তাপ Q1 বর্জিত তাপ Q2 হলে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে 1 - Q2/Q1 হবে, এটা এর মান। ঠিক আছে, 1 - Q2/Q1। আচ্ছা, তাহলে এখানে বর্জিত তাপ হচ্ছে Q2 আর গৃহীত তাপ হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1 - Q1/Q2। ঠিক আছে, এভাবে বলতে পারি। ওকে, আচ্ছা, এবার নেক্সটে, একটি প্রত্যাবর্তী ইঞ্জিনে এত এবং এত তাপমাত্রায় কাজ করলে সর্বোচ্চ দক্ষতা কত হবে? আচ্ছা ফাইন, তাহলে এটা ইকুয়ালস টু করে ফেলো। এটা ইকুয়ালস টু 1 - তোমার তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ যেটা কম সেটা উপরে বসবে। তাহলে ধরো 57, তো তাহলে 57 + 273 ডিভাইডেড বাই 167 + 273। এই তো ক্যালকুলেশন করে ফেলবা, তাহলেই হবে। এটা ইন্টু 100% অবশ্যই, যেহেতু পার্সেন্টে বলছে। ওকে, কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত হয় না। আচ্ছা, তাপ যদি বর্জিত না হয় সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা কত হবে? খেয়াল করো, তাপ যদি বর্জিতই না হয় তাহলে আসলে মানে এইভাবে যদি চিন্তা করি যে কোনো পরিমাণ তাপ বের হচ্ছে না, সবটাই কাজে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ইঞ্জিনের দক্ষতা হবে 100%। ওকে, 100% হবে। আচ্ছা, ওকে, 0°C এর 1 গ্রাম বরফকে 0°C এর 1 গ্রাম পানিতে রূপান্তরিত করতে এন্ট্রপি বৃদ্ধির পরিমাণ বের করো। দেখো, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি পানিতে বলছে, তাই না? তাহলে কি হবে? এক্ষেত্রে বলতে পারো বরফের গলন, তাই না? সো ধরো S ইকুয়ালস টু mLF ডিভাইডেড বাই টি। ঠিক আছে, mLF ডিভাইডেড বাই টি। এম হচ্ছে কতটুকু ভর, এলএফটা হচ্ছে বরফ গলনের সুপ্ততাপ, অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর টি হলো তাপমাত্রা, কত? 0°C বা 273 কেলভিন, অবশ্যই কেলভিনটা ইউজ করবা। ঠিক আছে, এই তো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ফেললেই তোমার আনসারটা চলে আসবে। আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। তোমরা অবশ্যই এই ধরনের ক্যালকুলেশনগুলো একটু অবশ্যই করে দেখবা। ঠিক আছে, যদিও আমি ক্যালকুলেশন করে দিচ্ছি না, বাট ক্যালকুলেশনগুলো তোমরা অবশ্যই করে দেখবা, তাহলেই হবে। আচ্ছা, ওকে, এবার চলে যাব হচ্ছে আমার নেক্সট প্রবলেমে। তো নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, আমাদের শেষ, তাপগতিবিদ্যা শেষ। এবার চলে যাব স্থির তড়িতে। ওকে, দেখো, তড়িৎচালক বল এর ধারণা দেয় কি? এটা হচ্ছে মুখস্থ নির্ভর বা জ্ঞানমূলক, অবশ্যই এটা কি করবা? মুখস্থ করবা। ঠিক আছে, একটি ইলেকট্রন এবং একটি প্রোটন বৃত্তাকার পথে একই বেগে এবং একই চৌম্বক ক্ষেত্রে ঘুরছে। প্রোটনের ঘোরার পথের ব্যাসার্ধ কত? আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখো, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে কনসেপ্টটা আসলে কেমন হবে। ঠিক আছে, এখন যদি ধরো এই ধরনের ম্যাথ হয়, তো এদের পথটা কেমন হবে? ঠিক আছে না, দুইটার পথের কথা বলছে, যে ইলেকট্রনের সাথে প্রোটনের যে পথটা
সেই পথটা আসলে কেমন হবে এটা এখানে বের করতে বলছে। যদিও এটা হচ্ছে তোমার মেমোরাইজ টাইপের, তাই না? এটা কিন্তু আমাদেরকে মেমোরাইজই করতে হবে, এটা হচ্ছে তোমাকে মেমোরাইজই করতে হবে। তো মেমোরাইজ করলে সবচেয়ে ইজিভাবে যদি একটু মনে রাখতে চাও তাহলে হচ্ছে এরকম যে ইলেকট্রনের পথের ব্যাসার্ধের চেয়ে প্রায় 2000 গুণ বড়। এই তো, ঠিক আছে। এখানে অনেক ঝামেলা আছে, ওই যে তোমার চৌম্বক ক্ষেত্র এনে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চৌম্বক বলের সাথে চৌম্বক ক্ষেত্রের তুলনায় হ্যান ত্যান, এগুলো দরকার নেই। জাস্ট একটু মনে রাখো যে 2000 গুণ বড় হবে, তাহলেই হবে। আচ্ছা, লোহার নিউক্লিয়াসে দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে যদি তাদের মধ্যে দূরত্ব এত মিটার হয়? আচ্ছা, তড়িৎ বল কত হবে, তাই না? দূরত্ব যদি এত হয়, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করি তড়িৎ বল। ওকে, তাহলে ধরো FC ইকুয়ালস টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2, দূরত্ব হচ্ছে চার্জ একই, তাহলে Q স্কোয়ার ধরো, ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 4 × 10⁻⁻15। এই তো। এখন যেহেতু প্রোটনের চার্জ আর ইলেকট্রন চার্জ সেম, তাই না? তাহলে প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻−19, তাই না? এই তো, বসিয়ে দিবা, তাহলে চলে আসবে আনসার। একটি চার্জিত খালি গোলকের অভ্যন্তরে বৈদ্যুতিক তীব্রতা কত হবে? আচ্ছা, খালি গোলক বলছে, তাই না? খালি গোলকের ক্ষেত্রে বৈদ্যুতিক তীব্রতা কেমন হবে এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, যেহেতু ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখবা। 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন? আচ্ছা, 1 কুলম্ব চার্জ, ঠিক আছে, 1 কুলম্ব চার্জের কথা যদি আমরা বলি, ধরো যদি 1 মোলের কথা বলি, 1 মোল ইলেকট্রন, এইটাতে 6.023 × 10⁻23 এত সংখ্যক আছে, ঠিক আছে। এখন 1 কুলম্ব চার্জের জন্য ঠিক কত লাগবে? এখন 1 কুলম্ব চার্জ আসলে কি বোঝাচ্ছে? যদি আমরা এভাবে বলি যে 1 মোল চার্জ, ঠিক আছে, লাইক ধরো এরকম যে 1 ইলেকট্রন বোঝাচ্ছি, এটা মানে হলো 1 ইলেকট্রন মানে হচ্ছে কি একটা ইলেকট্রন, তাই না? বা 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে কত? 96500 কুলম্ব, ঠিক আছে। 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে এত কুলম্ব, তাহলে 1 কুলম্বের জন্য কত? এইটাকে এটা দিয়ে ভাগ করে ফেলো, তাহলে আনসার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বিভব v হলে পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতা বিভবের মান কত হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতা, তার মানে v = gm/r, তাই না? এখন rটা কত হয়ে যাবে? টুয়াইস r হয়ে যাবে, কারণ ধরো এই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে তার ভূপৃষ্ঠ, এখান থেকে r পরিমাণ উচ্চতা রাখা হয়েছে অন্য কোনো একটা বস্তুকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে r পরিমাণ, এখান থেকে এটা হচ্ছে তোমার r পরিমাণ, তাহলে r + r, অবশ্যই তোমাকে কেন্দ্র থেকে দূরত্ব চিন্তা করতে হবে, তাহলে টুয়াইস r হবে। তার মানে কত হচ্ছে? হাফ ইন্টু gm/r, সো v/2। এই তো, তিনটি ধারকের শ্রেণীবদ্ধভাবে বিন্যাসের মোট ধারকত্ব হচ্ছে এত। তাহলে তিনটি ধারকের, তাহলে বললাম ধরো তিনটা একই, CC = 1,4 এত ফ্যারাডে। আচ্ছা, ও সরি, C1 + C2 + C3 = হচ্ছে তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাস। শ্রেণীবদ্ধ বললে, ঠিক আছে, ভুল করা যাবে না, শ্রেণীবদ্ধ বললে অবশ্যই সেটা হবে এরকম 1/C1 প্লাস, অর্থাৎ রোধের উল্টা। রোধের ক্ষেত্রে যখন তোমাকে বলবে শ্রেণীতে বিন্যাস, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? R1 + R2 + R3 এরকম যায়, তাই না? আর এটার ক্ষেত্রে শ্রেণীতে হবে 1/C1 + 1/C2 + 1/C3 ইনভার্স। এটার মান দেওয়া আছে 14, ঠিক আছে। দুটি ধারকের মান দেওয়া আছে 2 আর 3, ধরো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে C3 এর মানটা কত হবে? বের করে ফেলবা। দুটি সমান ধারকত্বের ধারকে প্রথম শ্রেণীতে, পরে সমান্তরালে সংযুক্ত করা হলো, শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? তাহলে ধরলাম শ্রেণীর ক্ষেত্রে CS কি হবে? দুইটা থাকলে সহজে করার নিয়ম হলো ওপরে গুণ নিচে যোগ। ইনভার্সের ক্ষেত্রে যখন আমরা বলি 1/C + 1/C ইনভার্স 1, তখন এটাকে লেখা যায় কি উপরে গুণ নিচে যোগ আকারে, তাহলে C²/2C, সো হবে C/2। এই তো। আর CP হবে কি? CP হবে সমান্তরালে হলে যোগ হবে, তাহলে টুয়াইস C।
তাহলে সমান শ্রেণী এবং সমান্তরাল অনুপাত, তাহলে CS বাই CP ইকুয়ালস টু C/2 ডিভাইডেড বাই 2IC, এটা হচ্ছে তোমার হবে তাহলে 1/4, এই তো। তাহলে CS ইকুয়ালস টু 1/4 অফ CP, তাহলে কত হবে 1:4। আমরা যদি পৃথিবীকে এত কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলক বিবেচনা করি, তবে ধারকত্ব কোন ক্রমের হবে? আচ্ছা, ধারকত্ব C ইকুয়ালস টু, একটা ফর্মুলা আছে 4πε0 ইন্টু R, এই তো। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে ধারকত্ব, এখান থেকে আর বসিয়ে দিলে আনসার চলে আসবে। 4 মাইক্রোফ্যারাডে এর একটি ধারককে এত ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করলে এর সঞ্চিত শক্তি পরিমাণ কত? তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু কি হবে, হাফ CV স্কয়ার, দ্যাটস ইট। এটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত চার্জ হচ্ছে এত, বিভব এত, সঞ্চিত শক্তি পরিমাণ কত? এখানে কি দেওয়া আছে, চার্জ দেওয়া আছে আর বিভব দেওয়া আছে, তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ, নর্মালি ফর্মুলা কি হয় CV স্কয়ার না? তো এখানে তো হচ্ছে তোমার ধরো সি এর মানটা আমরা জানি না, তাহলে চার্জ আকারে লিখতে চাই C ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে বসিয়ে দাও হাফ ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ কিউ ইন্টু ভি, এটাই হবে আমাদের সঞ্চিত শক্তি, দ্যাটস ইট। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসবো অধ্যায় নাম্বার 3 চলতরিতে, ঠিক আছে। ওমের সূত্রের স্বাধীন চলক কোনটি? দেখো তো, ওমের সূত্রে আসলে আমরা কি বলছিলাম, ওমের সূত্রে আমরা এরকম বলছিলাম না যে I সমানুপাতিক V, তাহলে I ইকুয়ালস টু 1/R ইন্টু V, ঠিক আছে। তাহলে V এর যে কোনো মানের জন্য আমরা প্রবাহ পাচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আসলে তোমার ওমের সূত্রের স্বাধীন চলক কোনটা একটু চিন্তা করে বলো দেখি, তোমরা একটু চিন্তা করো ওমের সূত্রের স্বাধীন চলক কোনটা হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পারা উচিত, কারণ এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বা এই ধরনের কনসেপচুয়াল ম্যাথের ক্ষেত্রে অবশ্যই তোমায় কিন্তু বুঝে বুঝে আনসার করে আসতে হবে। আচ্ছা, তো যেমনটা বললাম, আমি কিন্তু অলরেডি আনসার বলে ফেলছি, তাই না? একটু আগে বললাম না যে বিভবের যে কোনো মান বসাও আয়ের মান পাবা, তাই না? তাহলে সবসময় মনে রাখবা এই ডান পাশের গুলা, ডান পাশেরটা হবে স্বাধীন, বাম পাশেরটা হবে অধীন, তাহলে এটা হবে স্বাধীন অলওয়েজ, এটা কিন্তু অলওয়েজ যে কোনো ফর্মুলার ক্ষেত্রে লাইক y ইকুয়ালস টু এক্স প্লাস 2 মনে করে নিলাম, ঠিক আছে। এক্স এর যে কোনো মান বসানো যাবে, তার জন্য y এর মান পাওয়া যাবে, ঠিক কি না? তাহলে এই ডান পাশেরটা হবে অলওয়েজ স্বাধীন, তাহলে v স্বাধীন এবং I হচ্ছে অধীন, কার অধীন? অবশ্যই v এর অধীন, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্য হবে। আচ্ছা, আর রোধ বিশিষ্ট একটু তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে আপেক্ষিক রোধ হবে, খেয়াল করো আপেক্ষিক রোধ অলওয়েজ কি হবে? ফিক্সড, একটা নির্দিষ্ট উপাদানের জন্য আপেক্ষিক রোধ অলওয়েজ ফিক্সড। এত কিলোওয়াট হিটারে এত বিভব সরবরাহ, এত ভোল্টেজ সরবরাহ করলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? তো ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু ভি ইন্টু আই, ঠিক আছে। তাহলে I ইকুয়ালস টু পি বাই ভি, দ্যাটস ইট। এত ওহম আন্তঃরোধের একটি কোষের প্রান্তদ্বয় এত ওহম রোধের সাথে যুক্ত করলে, আচ্ছা, এত বিদ্যুৎ প্রবাহিত হয়, তড়িৎচালক শক্তি কত হবে? তাহলে এত এর সাথে এত আন্তঃরোধের একটি কোষের প্রান্তদ্বয়, আচ্ছা, মানে এটা স্মল আর দেওয়া আছে, প্রান্তদ্বয় এত রোধের সঙ্গে সংযুক্ত করা, এটা আর দেওয়া আছে, তাহলে প্রবাহ, তাহলে I ইকুয়ালস টু আমরা কি জানি, E ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর না? তাহলে I দেওয়া আছে হচ্ছে 0.3, এর মান জানি না, বের করতে হবে। ক্যাপিটাল আর হচ্ছে 8 আর স্মল আর হচ্ছে অন্তরোধ 2, এই তো, ঠিক আছে। তাহলে E বের করে ফেলবা। নিচে কোন যন্ত্রের সাহায্যে রোধ পরিমাপ করা হয়? রোধ পরিমাপ করা হয়, অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে,
অ্যামিটার দিয়ে হচ্ছে প্রবাহ, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ, ঠিক আছে। মিটার ব্রিজ দিয়ে মূলত কোন ফাঁকে কতটা রোধ আছে বা কত পরিমাণ রোধ আছে এটা ডিনোট করা হয়। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে রোধ, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায়? এটাও যদিও তোমার হচ্ছে মেমোরাইজ নির্ভর, ঠিক আছে। এগুলো জাস্ট মেমোরাইজ দিবা, মেমোরাইজ করে ফেলবা যে কোনটা কি। আচ্ছা, এত 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 রোধের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সমতুল্য রোধ। আচ্ছা, সমান্তরাল সংযুক্ত করলে কি হবে? এরকম না, 1/3 প্লাস 1/4 প্লাস 1/12 তার ইনভার্স, ঠিক আছে। এটাই হলো আর ইকুইভ্যালেন্ট। সমান্তরাল করলে ইনভার্স হয়ে যাবে, তাই না? আর শ্রেণীতে গেলে যোগ হবে রোধের ক্ষেত্রে, ধারকের উল্টা জাস্ট। আচ্ছা, শান্ট হলো যন্ত্রের সাথে, মনে রাখবা শান্ট হচ্ছে, ধরো এটা হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা একটা অল্প মানের রোধ, ঠিক আছে। তাহলে সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে এত 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 ওহম যুক্ত করা আছে, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি, ধরো এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তুমি ব্রিজটাকে সাম্যাবস্থায় আছে এটা ধরে নাও, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস প্রাইম। এস প্রাইম হলো এমন একটা রোধ যেটা চতুর্থ বাহুতে লাগানো আছে এবং এই রোধের জন্য ব্রিজটি সাম্যাবস্থায় আছে মনে করো। তাহলে এস প্রাইম বের করে ফেলো, আর ইন্টু কিউ ডিভাইডেড বাই পি। তাহলে আর হচ্ছে তোমার 24 ইন্টু কিউ হলো 300 ডিভাইডেড বাই পি হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, তাহলে হচ্ছে 3 4 12 আর 3 6 7। এই মানটা কিন্তু 60 এর চাইতে বড়, তাই না? তার মানে যেই চতুর্থ বাহুতে যে রোধটা দেওয়া আছে, আমরা ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে এই অবস্থা চিন্তা করে যে রোধটা করলাম, এই রোধের মান কিন্তু ওই দেওয়া বা প্রদত্ত রোধের চাইতে বেশি। তাহলে কি করতে হবে? রোধের মানটাকে বাড়াতে হবে, তাই না? তাহলে বলবো এস প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস এস, ঠিক আছে। অর্থাৎ বলবো এক্স মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করলে রোধের মানটা বেড়ে যায়, তাই না? তাহলে কি হবে? শ্রেণী সমবায়ে 12 রোধ যোগ করতে হবে। আচ্ছা, একটি অজানা রোধের সাথে একটি 3 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হলো, বর্তনীর তুল্য রোধ কত হবে? আচ্ছা, সবসময় মনে রাখবা যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে রোধের মানটা কমানো হয়। শ্রেণীতে যুক্ত করলে রোধের মানটা বেড়ে যাবে, সমান্তরালে করলে রোধের মানটা কমে যাবে। তাহলে 3 ওহমের চাইতে কম হবে। আচ্ছা, একটি বৈদ্যুতিক বাল্বকে এত এত চিহ্নিত করা হলো, বাল্বটির রোধ কত? তাহলে দেখো ডাব্লিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, দ্যাটস ইট। কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ হচ্ছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, জাস্ট মুখস্থ ফর্মুলা। এত ওহম রোধের গ্যালভানোমিটারে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপের জন্য কত রোধের শান দরকার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মনে করো আই মাপতে পারে, এত মাপার প্রয়োজন আছে, এটাকে আই প্রাইম ধরো। তাহলে এন বের করে ফেলো, এন হচ্ছে ওপরে মাপতে হবে বাই মাপতে পারে, তাহলে 10 বাই 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি -3, ঠিক আছে। তাহলে কত হয়? 10 10 কেটে ফেলো, তাহলে হচ্ছে 1000। এখন শান্টের মান এস ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই এন মাইনাস 1, তাই না? তাহলে গ্যালভানোমিটার দেওয়া আছে রোধ 100, এন এর মান 1000 মাইনাস 1, এই তো, দ্যাটস ইট। আচ্ছা, এত এত এর দুটি রোধ একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা আছে, বর্তমানে প্রবাহ মাত্রা মাপার জন্য এত ওহম রোধের অ্যামিটার ব্যবহার করা হলো, অ্যামিটারের পাঠ কত হবে? আচ্ছা, ওকে, এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেহেতু অ্যামিটারের পাঠ বের করতে বলছি, তাই না? তাহলে অ্যামিটারের পাঠ বের করতে বলছে, সো এখানে আমরা বলতে পারি এত ওহম এবং এত ওহমের দুটি রোধ একটি 6 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত করা আছে। শ্রেণীতে যুক্ত করলে তারা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, এই বর্তনীতে প্রবাহ মাত্রা মাপার জন্য একটি 10 ওহম রোধের অ্যামিটার ব্যবহার করা হলো। আচ্ছা, ঠিক আছে, অ্যামিটারের পাঠ কত হবে? সবসময় মনে রাখবা অ্যামিটার যুক্ত করা হয় কোথায়? শ্রেণীতে, তাই না?
তাহলে এই রোধটাও কিন্তু শ্রেণীতেই চলে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, I ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে এই তিনটা যোগ হবে 6 থেকে এই ভ্যালুটাকে যদি ডিভাইড করে দিই তাহলে পেয়ে যাবো আনসার। ওকে, আচ্ছা এবার চ্যাপ্টার 4, এটা হচ্ছে চুম্বকত্ব নিয়ে, আউট অফ দ্য সিলেবাস চ্যাপ্টার, ঠিক আছে। তো বেশ ইম্পর্টেন্ট। ওকে, তো এটা আমরা শুরু করি, চলো। একটি দণ্ডচুম্বকের দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা মনে রাখবা, দণ্ডচুম্বকের দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত অলওয়েজ 0.85, মুখস্থ টাইপের। 1 গজ সমান 10⁻⁻4 টেসলা, এটা মুখস্থ। নিম্নের কোনটি চৌম্বক ফ্লাক্সের রাশিমান নয়? চৌম্বক ফ্লাক্স হচ্ছে ফাই ইকুয়ালস টু এ ডট বি অলওয়েজ, ঠিক আছে। তাহলে লেখা যায় কি, এ বি কস থিটা, তাই না? ওকে, তাহলে কোনটা মিলছে না? সাইন থিটা মিলতেছে না, সো এটা হবে আনসার। এত মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে একটি ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে আবর্তিত হচ্ছে। বৃত্তাকার পথে কেন্দ্রে চৌম্বক আবেশ কত? তাহলে চৌম্বক আবেশ বি ইকুয়ালস টু মিউ নট আই বাই টুয়াইস আর বলতে পারো, ঠিক আছে। এখন আই ইকুয়ালস টু কি জানি আমরা? আই ইকুয়ালস টু বলতে পারি না কিউ বাই টি, তাই তো? তাহলে 2r ইন্টু টি, এই তো। এখন ফর্মুলা v ইকুয়ালস টু r ইন্টু টি, সরি r ইকুয়ালস টু v ইন্টু টি, ওই যে s ইকুয়ালস টু v ইন্টু টি, তাই না? তাহলে t ইকুয়ালস টু কি বলা যায়? r বাই v বলা যায়, তাই না? তাহলে বসিয়ে দাও, মিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই টুয়াইস r ইন্টু r বাই v, ঠিক আছে। এখন এত ব্যাসার্ধ বলছে, তাহলে ব্যাসার্ধের মান তুমি জানো, ভি এর মান জানো, কিউ এর মানও তুমি জানো, যেহেতু ইলেকট্রন বলছে, ইলেকট্রন চার্জ তুমি অলরেডি জানো, তাই না? তাহলে সব কিছু মান জানো, বসিয়ে দিবা। এখানে মিউ নটটা হচ্ছে চৌম্বক প্রবেশতা, হ্যাঁ মনে রাখবা, মিউ নট হচ্ছে চৌম্বক প্রবেশতা, টুয়াইস বাই ইন্টু 10⁻⁷, এটা হচ্ছে ভ্যালু, চৌম্বক প্রবেশতার ভ্যালু। আচ্ছা, একটি কোণার আর দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভরবেগ দেওয়া আছে। এদের মধ্যে অন্তর্গত কোণ সাইন থিটা, অন্তর্গত কোণ 30 ডিগ্রি হলে কণাটির কৌণিক ভরবেগ কত? আচ্ছা, কৌণিক ভরবেগ এল ইকুয়ালস বলতে পারি আর ক্রস পি, ঠিক আছে। তাহলে ক্রস চিহ্ন উঠিয়ে দিলে আর পি সাইন থিটা বলা যায়, ঠিক আছে। তাহলে আর পি সাইন থিটা মানে 4 ইন্টু 2, তাহলে হচ্ছে তোমার 8 ইন্টু সাইন 30 মানে হচ্ছে কত, হাফ, ঠিক আছে না? তাহলে 4 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই হচ্ছে আনসার। ওকে, তাহলে এল এর এককটা আসলে কি হবে দেখো তো। পি হচ্ছে তোমার ভরবেগ, মানে রৈখিক ভরবেগ, তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা তাহলে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 4। ওকে, নেক্সট, একটি সড়কের পূর্ব পশ্চিম দিক বরাবর একটি বৈদ্যুত তারে এত কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ওটা আই দেওয়া আছে, এত ভূচম্বক ক্ষেত্রে মানে বি দেওয়া আছে, এটা চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে, ওটা আই দেওয়া আছে, প্রতি মিটার তারের উপর প্রযুক্ত বল। তাহলে এফ ইকুয়ালস টু ফর্মুলা দেখো, বি ইন্টু আই ইন্টু এল, ঠিক আছে। তাহলে বি হচ্ছে 10⁻⁻4 ইন্টু আই হলো প্রবাহ 10 অ্যাম্পিয়ার, আর প্রতি মিটার বলেছে, সো 1, এই তো এত নিউটন। আচ্ছা, একটি চার্জিত বস্তুর উপর আরোপিত লরেঞ্জ বল, এটাও কিন্তু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। লরেঞ্জ বল হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস, আচ্ছা ওয়েট, এখানে মেবি কোনো একটা প্রবলেম হচ্ছে অপশনে, জাস্ট একটু অপশনগুলো রিচেক করি, দাঁড়াও, মেবি কোনো একটা প্রবলেম আছে এখানে।
হ্যাঁ যেমনটা বলছিলাম অপশনে প্রবলেম আছে, ঠিক আছে, অপশনে প্রবলেম আছে, কারণ এই অপশনে ছিল আসলে ভি ক্রস ই, বুঝতে পেরেছো? কারণ এই অপশন আর এই অপশন কিন্তু একই হয়ে গেছিল, আনসার তো এরকমই। লরেঞ্জ বলের ক্ষেত্রে আনসার এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, এটা হচ্ছে আনসার। তাহলে এখানে হবে ই আর ওখানে ভি আর বি, সহজে মনে রাখার জন্য এখানে হবে ই, ওখানে ভি আর বি। ওকে, সিকোয়েন্স মনে রাখবা, প্রথমে ই, তারপরে ভি, তারপরে বি। তাহলে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, বি নাম্বার। আচ্ছা, এত এবং এত এত মাইক্রোটেসলা হলে ওই স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান কত? তাহলে ভূচম্বক ক্ষেত্রের মান যদি বলে তাহলে অবশ্যই মনে রাখবা ভূচম্বক ক্ষেত্রের মান হবে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এই তো, ঠিক আছে। ওকে, তার মানে একটাকে আমরা বলি হচ্ছে তোমার ধরো হরাইজন্টাল বরাবর অর্থাৎ অনুভূমিক, আর একটা হচ্ছে উলম্ব, তাদের বর্গের যোগফলের বর্গমূলটাই হচ্ছে আনসার। কোনো পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে দুর্বল চৌম্বকত্ব লাভ করে, যখনই বিপরীত দিকে বলবে তখনই মনে রাখবে এটা হবে ডায়াচৌম্বক, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার 4টাও কিন্তু কমপ্লিট। আউট অফ সিলেবাস থেকে যেগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে। এবার এটাও আউট অফ সিলেবাস, অর্থাৎ আউট অফ শর্ট সিলেবাস, চ্যাপ্টার 5। একটি মোবাইল ফোনকে কোন সংযোগ ছাড়া কি উপায়ে চার্জ প্রদান করা যাবে? অবশ্যই আবেশনের মাধ্যমে চার্জ প্রদান করা যাবে। আবেশাঙ্কের একক হচ্ছে হেনরি, ইন্ডাকটেন্স সেটা একক হলো হেনরি, মনে রাখবা। বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়েছে? বৈদ্যুতিক পাখা তৈরিতে অবশ্যই ফ্যারাডে সূত্র ইউজ করা হয়েছে, অর্থাৎ চৌম্বকত্ব থেকে বিদ্যুৎ, এটা হলো ফ্যারাডের কনসেপ্ট, সেটাই হলো ইউজ করা হয়েছে। ধারকত্ব এসি সার্কিটে প্রবাহ ও বিভবের দশা পার্থক্য কত? এটা মনে রাখবা 90 ডিগ্রি। এটি পূর্ণ চক্রের জন্য, পূর্ণ চক্র বললেই আর কিছু দেখার দরকার নাই, সেটা হবে 0। অর্ধচক্র বললে 2/পাই ইন্টু আই সর্বোচ্চ, এই তো, এটা হইতো, ঠিক আছে, তড়িৎ প্রবাহের গড় মান আর কি। আচ্ছা, এসি উৎসের ক্ষেত্রে ইআরএমএস এর মান হবে E0/√2, এসি জন্য বলেছে E0/√2। একমুখী বিদ্যুৎ প্রবাহ ডিসি বললে, ডিসির ক্ষেত্রে কম্পাঙ্ক নাই, 0, ঠিক আছে। নর্মালি বাসা বাড়িতে ইউজ করা হয় এসি এর ক্ষেত্রে হয় 50 হার্টজ পরপর চেঞ্জ হয়, ঠিক আছে। ওকে, যখন 0.5 এইচ মানে হেনরি বিশিষ্ট একটি কয়েলের তড়িৎ প্রবাহ এত সময় এত থেকে বর্ধিত করা হয় তখন গড় স্বকীয় আবেশের তড়িৎচালক বল কত? তাহলে ডি ইকুয়ালস টু বলতে পারো তুমি এল ইন্টু DI/dt ফর্মুলা, ঠিক আছে। এল হচ্ছে এইটার মান 0.5 হেনরি, অর্থাৎ আবেশাঙ্ক। প্রবাহ এত সময়ে, তাহলে হচ্ছে ডেল টি দেওয়া আছে 50 × 10⁻³ মিলি সেকেন্ডকে সেকেন্ড করে ফেললাম, 0.5 থেকে 2.5 করা হয়েছে, তাহলে DI হবে 2.5 - 0.5, এই তো, ক্যালকুলেশন করে ফেলবা, আনসার চলে আসবে। 100 পাক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। আচ্ছা, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমরা বলতে পারি এভাবে n phi ইকুয়ালস টু L ইন্টু I, ঠিক আছে। আবেশ গুণাঙ্কই হলো L, তাহলে L বের করতে হবে। সো L ইকুয়ালস টু n phi / I, ফর্মুলা কিন্তু। তাহলে n হলো পাক সংখ্যা 100, phi হচ্ছে 0.01 ডিভাইডেড বাই I দেওয়া আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এই তো, ক্যালকুলেশন করে ফেলবা, এত হেনরি, কারণ আবেশাঙ্কের একক হলো হেনরি, আনসার চলে আসবে, ঠিক আছে। সো ওকে, আমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত, যেখানে দুইটা আউট অফ সিলেবাস ছিল, চ্যাপ্টার 4 চুম্বকত্ব আর চ্যাপ্টার 5, এই দুটো আউট অফ সিলেবাস ছিল। দুটো আউট অফ সিলেবাসের কনসেপ্ট দেখাইছি, তোমাদেরকে ম্যাথ দেখাইছি, ঠিক আছে, এবং কোন ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা সেটাও কিন্তু অলরেডি তোমাদেরকে দেখাইছি। সো আশা করি তোমরা অনেকটাই হেল্প পাইছো আমার এই ক্লাস থেকে।
সো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।